ধরুন কোনো একটা কোম্পানি বললো যে আমি এই বছরে 6খানা নতুন গাড়ি লঞ্চ করব। আবার কোনো কোম্পানি বলছে যে আমি এই বছরে 3খানা নতুন গাড়ি লঞ্চ করব। এবার হতে পারে যে এই যে গাড়িগুলো লঞ্চ হচ্ছে এর মধ্যে কোনো একটা গাড়ির ফেসলিফট ভার্সন আসছে, কোনো একটা গাড়ির নেক্সট জেনারেশন আসছে, আবার কোনো একটা গাড়ি নতুন করে লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। তো সেই যাই হোক না কেন, নেক্সট জেনারেশন হতে পারে, ফেসলিফট হতে পারে, নতুন একটা গাড়ি আসতে পারে। সর্বসাকুল্যে এটুকু বোঝা যাচ্ছে যে কোম্পানির যে প্রোডাকশান ক্যাপাসিটি, মানে ফ্যাক্টরির যে প্রোডাকশান ক্যাপাসিটি, সেই প্রোডাকশান ক্যাপাসিটিটার অপটিমাম ইউটিলাইজেশন করা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাইজ করা হচ্ছে প্রফিটটাকে। অর্থাৎ কোম্পানি ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করছে। এবার এই যে নতুন গাড়ি লঞ্চ করছে তার মানেই হয়ে গেল যে কোম্পানি তার মানে ইমপ্রুভ করার চেষ্টা করছে। কিন্তু এটাই কি একমাত্র ইন্ডিকেশন? না, আরও অনেকগুলো অ্যাক্টিভিটি অনেক কোম্পানি করে থাকে যেটার মধ্যে দিয়ে বুঝতে পারা যায় যে সেই কোম্পানিটা ইমপ্রুভ করছে। এবার আজকের ভিডিওতে মারুতি নিয়েই আলোচনা থাকবে। এই কারণেই আলোচনা থাকবে কারণ মারুতি এমন এমন কিছু অ্যাক্টিভিটি গত কয়েক বছরে করেছে, কিংবা এখন করছে, কিংবা ফিউচারেও করবে, যে জিনিসগুলো, যেগুলোকে হোমওয়ার্ক বলা যেতে পারে, যে জিনিসগুলো সচরাচর অটোমোবাইল যারা ইউটিউবার আছেন তারা খুব একটা আলোচনা করেন না, কিন্তু সেগুলো এমন এক একটা অ্যাক্টিভিটি যার জন্যে মারুতি এখনও অবধি সাস্টেন করছে এবং আগামী 5-10 বছরেও সাস্টেন করবে 1 নম্বর পজিশানে। এবার সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এই আলোচনাটা করার আগে 2013 চলে যাই। কারণ 2013 আমরা যদি দেখি তাহলে দেখব যে মারুতি হচ্ছে প্রথম কোম্পানি যারা প্রথম অটোমোবাইল ফ্রেট ট্রেন অপারেটর সার্ভিসটাকে ইউজ করে। অর্থাৎ ট্রেনের মাধ্যমে এরা কি করে, এদের যে গাড়িগুলো তৈরি হচ্ছে প্লান্টের মধ্যে, সেই প্লান্টের মধ্যে থেকে গাড়িগুলোকে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্যাচ করে দেয়। এবার 2014-15 থেকে আজ অবধি ওরা 29,50,000 গাড়ি এই ট্রেনের মাধ্যমে ডিসপ্যাচ করেছে। আবার আপনি যদি জুলাই 2025 থেকে ধরেন তাহলে এদের যে মানেসার প্ল্যান্টটা আছে সেই মানেসার প্ল্যান্ট থেকেই জুলাই 2025 থেকে আজ অবধি ওরা 1 লাখ গাড়ি অলরেডি ডিসপ্যাচ করে ফেলেছে। এদের গুরুগ্রাম বলুন কিংবা মানেসারের প্ল্যান্টটা বলুন, এই সমস্ত প্ল্যান্টগুলো থেকে তো গাড়ি ডিসপ্যাচ হচ্ছেই, অন্যান্য সমস্ত প্ল্যান্টগুলো থেকে কিন্তু গাড়ি ডিসপ্যাচ হয়ে থাকে। এবং 2025-এ 5,85,000 গাড়ি এরা ট্রেনের মাধ্যমে ডিসপ্যাচ করেছে। শুধু তাই নয়, এরা বলছে যে ট্রেনের মাধ্যমে ডিসপ্যাচ করার ফলে এরা 16,800 টন কার্বন ডাই অক্সাইড এমিশন অ্যাভয়েড করেছে। তো অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা তো ইভি গাড়ি বানাচ্ছে, তারা বলছে যে আমরা ইভি গাড়ি বানাচ্ছি, কার্বন ডাই অক্সাইড যে এমিশনটা সেটাকে অ্যাভয়েড করছি। কিন্তু মারুতি এইভাবে করে দিচ্ছে, ওরা কার্বন ডাই অক্সাইড এমিশনটা এরকমভাবে অ্যাভয়েড করছে যে ট্রেনের মাধ্যমে ডিসপ্যাচ করে দিয়ে। শুধু তাই নয়, এর মাধ্যমে কিন্তু কস্ট অপটিমাইজেশনগুলোও হচ্ছে। মানেসার এবং গুরুগ্রাম প্ল্যান্ট থেকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে, যেমন অল্টো যায়, ওয়াগনার যায়, সেলেরিও, ব্রেজা, ডিজায়ার, XL6 গাড়ি, ইকো গাড়ি, আর্টিগা আর সুইফট যায় না, এই সমস্ত গাড়িগুলো, বাকি যে সমস্ত গাড়িগুলো বললাম সেই সমস্ত গাড়িগুলো কিন্তু এদের ট্রেনের মাধ্যমেই এক জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্যাচ হয়ে থাকে। এবং এই ট্রেনের ডিসপ্যাচ হওয়ার পার্সেন্টেজটাও কিন্তু বেড়ে যাচ্ছে। 2016 সালে যেখানে ট্রেনের থ্রু দিয়ে গাড়ি ডিসপ্যাচ হওয়ার পার্সেন্টেজটা ছিল 9%-এর মতো, সেইটাই 2025-এ গিয়ে 26%-এর মতো হয়ে গেছে। এবং এরা আশা করছে যে 2030-এ এই পার্সেন্টেজটা বেড়ে গিয়ে 35%-এর মতো হয়ে যাবে। অর্থাৎ ট্রেনের থ্রু দিয়েই বেশি জিনিসটা ডিসপ্যাচ করার চেষ্টা করবে, বাই রোড ওরা গাড়ি ডিসপ্যাচ করাটা কমিয়ে দেবে। এবার এর ফলে কি হচ্ছে না, কস্ট অপটিমাইজেশন, অর্থাৎ কম খরচে এক জায়গা থেকে, মানে প্ল্যান্ট থেকে গাড়ি অন্য জায়গায় ডিসপ্যাচ হয়ে যাচ্ছে বা ডেলিভারি হয়ে যাচ্ছে। এবার এইটা হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক। কারণ এটা করলে কী হবে, কস্ট অপটিমাইজেশন যদি করে তাহলে পরবর্তীকালে মারুতি এটা ম্যাক্সিমাইজ করতে পারবে প্রফিটটা, এবং তার জন্যে এদের বিজনেসটাও বড় হবে। এবার যে কোনো কোম্পানির কিন্তু বিজনেস বড় হওয়া একটা পজিটিভ সাইন তো বটেই। যদি বিজনেস বড় হয় তবেই কিন্তু সার্ভিস ভালো দিতে পারবে। আর সেটারই জন্যে মারুতি কিন্তু অল ওভার ইন্ডিয়া এখনও অবধি 4,487খানা রিটেল আউটলেট খুলে ফেলেছে। এবার এটা বাড়তে থাকবে, কারণ যত প্রফিট হতে থাকবে ততই মারুতির সার্ভিস নেটওয়ার্ক বাড়বে, ডিলার নেটওয়ার্ক বাড়বে এবং তার সাথে সাথে রিটেল আউটলেটও বাড়বে। সুতরাং এটা 1 নম্বর হোমওয়ার্ক। সেকেন্ড হচ্ছে যে
মারুতি যে সমস্ত গাড়িগুলো দিয়ে একসময় শুরু করেছিল, মানে ছোট গাড়ি দিয়ে শুরু করেছিল, কোনখান থেকে শুরু করি, মারুতি 800 থেকে শুরু করি, মারুতি 800 দিয়ে শুরু করেছিল, তারপর জেন এস্টিলো, তারপর অল্টো, ওয়াগনার, এস্টার গাড়ি খুব ভালো ছিল। তো এই সমস্ত গাড়িগুলো কিন্তু একসময় ছোট গাড়ির যে সেগমেন্টটা ছিল সেটাই রাজত্ব করতো এবং অনেকে কিনতো। কিন্তু ধীরে ধীরে এখন ট্রানজিশন মোডে আছে শুধু বলা যায় না, এখন এসইউভি গাড়ি কিন্তু মার্কেটে বেশি বিচরণ করছে। মানে 2019 সালে যেখানে এসইউভি গাড়ি সেলের পার্সেন্টেজ ছিল 26.5%-এর মতো, 2024 সালে এসইউভির পার্সেন্টেজটা বেড়ে গিয়ে 54.7%-এর মতো হয়েছে। তো মারুতিও পিছিয়ে নেই, কারণ মারুতি প্রথমে সাব 4 মিটার সেগমেন্টে ব্রেজা গাড়িতে লঞ্চ করেছিল, কিন্তু তারপর ধীরে ধীরে এদের যে এসইউভি সেগমেন্টের গাড়ি, মানে এগুলো তো ট্রু এসইউভি নয় কিন্তু এসইউভি টাইপের গাড়ি, তো 4 মিটারের থেকে বড় সেগমেন্টে ওরা গ্র্যান্ড ভিটারা লঞ্চ করলো, তারপর এরা ট্রু এসইউভি জিমনি গাড়ি লঞ্চ করলো, তারপর কিছুটা এসইউভি স্টাইলের, কিছুটা হ্যাচব্যাক স্টাইলের কিন্তু এসইউভির ক্যাটাগরিতেই এরা রাখে ফ্রংস গাড়ি, সেটা লঞ্চ করলো। এবার রিসেন্টলি ওরা ভিক্টোরিস গাড়ি লঞ্চ করলো, যেটা 4 মিটারের থেকে বড় সেগমেন্টের গাড়ি, গ্র্যান্ড ভিটারা থাকা সত্ত্বেও, এবং ওরা ভিটারা গাড়িটাও লঞ্চ করলো, যেটা একটা ইভি এসইউভি টাইপের গাড়ি। সুতরাং এরা এসইউভি যে সেগমেন্টটা আছে সেটাকেও কিন্তু ভালো করে ক্যাপচার করার চেষ্টা করছে। আর সেই জন্য 2025-এ আপনি যদি ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখেন, 2025-26 ইয়ারের ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে প্রথম 9 মাসে এরা যে 13.5 লাখ গাড়ি বিক্রি করেছে, তার মধ্যে 3,67,000 গাড়ি কিন্তু এসইউভি টাইপের গাড়ি, মানে এই যে গাড়িগুলোর কথা বললাম সেই গাড়িগুলো কিন্তু ওরা বিক্রি করেছে 3,67,000 খানা। এবং তার জন্য এদের যে এসইউভির পার্সেন্টেজ অফ সেল সেটাও কিন্তু বেড়ে গেছে। 2020 সালে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 সালে, যেখানে পার্সেন্টেজটা ওদের এসইউভি গাড়ির বিক্রি ছিল 16.8%-এর মতো, ফেব্রুয়ারি 2026-এ অলরেডি এদের এসইউভি বিক্রির পার্সেন্টেজ বেড়ে দাঁড়িয়েছে 19.6%-এর মতো। সুতরাং এটাও একটা ফ্যাক্টর যে এসইউভির ওপর ওরা জোর দিয়েছে এবং হোমওয়ার্ক করেছে, যার জন্যে মারুতি কিন্তু এখনও 1 নম্বর পজিশনটাকে ধরে রেখেছে। এবার 3 নম্বর পয়েন্টে যাই। আপনারা জানবেন যে মারুতির মেনলি 4টে প্লান্ট আছে। হানসালপুর আছে গুজরাটে, এছাড়া খারখোদা আছে, গুরুগ্রাম আছে, আরেকটা হচ্ছে এদের মানেসার প্ল্যান্ট। 4টে প্লান্ট। এবার এই 4টে প্লান্টে প্রোডাকশন ক্যাপাসিটি কত? 24 লাখের মতো। মানে বছরে এরা 24 লাখ গাড়ি উৎপাদন করতে পারবে এই 4টে প্লান্টে। এবার এরা কি করেছে, আরেকটা প্লান্ট যেটার নাম হচ্ছে খোরাজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, যেটা গুজরাটে আছে, সেটাতেও এরা 10,159 কোটি টাকার মতো ইনভেস্ট করেছে টু ইনক্রিজ দ্য প্রোডাকশন ক্যাপাসিটি। অর্থাৎ এদের লক্ষ্যই হচ্ছে যে প্রোডাকশানটা 24 লাখ থেকে 26 লাখ করতে চায়। তো 2 লাখ প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবার জন্যে এরা অলরেডি 10,159 কোটি টাকার মতো টাকা ইনভেস্ট করেছে এই প্লান্টে, গুজরাটের এই প্লান্টটায়। সুতরাং এটাও একটা হোমওয়ার্ক করেছে। এবং হোমওয়ার্কটা কেন করেছে না, ওদের ফোকাস হচ্ছে 2030-এর মধ্যে এরা 40 লাখ প্রোডাকশান করতে চাইছে। এবং সেই 40 লাখ প্রোডাকশান তো শুধু ডোমেস্টিক মার্কেটে বিক্রি হবে না, বিদেশেও বিক্রি হবে, কারণ বিদেশেও গাড়ির চাহিদা আছে। এদের যে ফ্রান্স, ব্যালেনো, সুইফট, ডিজায়ার, আর্টিগা, এই সমস্ত গাড়িগুলোর কিন্তু বাইরের দেশেও চাহিদা আছে। তো সেই জন্যে ডোমেস্টিক মার্কেট এবং বাইরের দেশের মার্কেট, বিদেশের মার্কেটকে ক্যাটার করার জন্যে এরা কিন্তু প্রোডাকশান ক্যাপাসিটিটা আস্তে আস্তে ইনক্রিজ করছে এবং সেটা ওরা ফোকাস করে রেখেছে যে 2030-এ ওরা কত প্রোডাকশান করবে। তো সেটাও হচ্ছে একটা ধরনের হোমওয়ার্ক। 4 নম্বর জিনিসটা একটু ওয়্যার্ড টাইপের, সেটা হচ্ছে এরা ভিটারা গাড়ি লঞ্চ করে দিয়েছে, আপনারা জানেন। এবার ভিটারা গাড়ি যেমন 10,99,000 টাকা থেকে দাম শুরু এবং 3 টাকা 99 পয়সায় এরা ব্যাটারি রেন্টাল দেবে। এবং এদের ডেল্টা ভেরিয়েন্ট, জেটা ভেরিয়েন্ট, আলফা ভেরিয়েন্ট, এই সমস্ত ভেরিয়েন্টগুলো আছে। ব্যাটারি আপনি সমেত গাড়িটাকে কিনতে পারবেন। তো এই সমস্ত ফেসিলিটিগুলো মারুতি তো দিচ্ছেই। একটা ইভি গাড়ি, এটা ভারতের প্রথম মারুতির ইভি গাড়ি এবং সেই ইভি গাড়িতে 2 রকম ব্যাটারি ক্যাপাসিটি আসছে। একটা 49 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি, আরেকটা 61 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি। এবার এই যে 49 কিলোওয়াট আওয়ারের যে ব্যাটারি ক্যাপাসিটিটা আছে সেটা 440 কিলোমিটারের মতো রেঞ্জ দিয়ে থাকে। 61 কিলোওয়াট আওয়ারের যে ব্যাটারিটা সেটা 543 কিলোমিটারের মতো রেঞ্জ দেবে। এবং এদের পাওয়ার আর টর্কে যদি আসা যায়, 49 কিলোওয়াট আওয়ারের যে ব্যাটারিটা আছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 144 PS-এর মতো এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 192.5 নিউটন মিটারের মতো। এদের যে 61 কিলোওয়াট
কিলোওয়াট আওয়ারের যে ব্যাটারিটা আছে সেটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 174 PS এর মতো, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 192.5 নিউটন মিটারের মতো। এই গাড়িতে যে সমস্ত ফিচার্সগুলো আছে যেমন 10.25 ইঞ্চের ডিজিটাল ড্রাইভার্স ডিসপ্লে আছে, 10.1 ইঞ্চের টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, 10-ওয়ে পাওয়ার ড্রাইভার সিট, 10 স্পিকার ইনফিনিটি সাউন্ড সিস্টেম, ফিক্সড গ্লাস রুফ এগুলো আছে। সেফটির মধ্যে এদের 7খানা এয়ারব্যাগ এসে যাচ্ছে, 7খানা এয়ারব্যাগের মধ্যে একটাই এয়ারব্যাগ এদের নির কাছে আছে। এছাড়া 360 ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড, টিপিএমএস, অ্যাডাস লেভেল 2, এই সমস্ত ফিচার্স মানে যাবতীয় সেফটি ফিচার্সগুলো কিন্তু ইভি গাড়িটায় আছে। এছাড়া এদের যে ভিটারা গাড়িটা আছে না, আপনি যদি একটু কেয়ারফুলি দেখেন তাহলে দেখবেন যে যে ইন্টেরিয়ার্সটা আছে সেই অ্যারিনা এবং নেক্সা দুটোর যে সমস্ত গাড়িগুলো আছে তার থেকে কিন্তু বেটার ফিট অ্যান্ড ফিনিশ এই ভিটারা গাড়িটার। আচ্ছা, আপনারা যেন ভাববেন না যে আমি এই ভিটারা গাড়ির কোনো মার্কেটিং করছি, কারণ এর আগে আমি একবার টাটা পাঞ্চের যে নতুন গাড়িটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছিলাম। তো সেটাতে কী কী ফিচার্স আছে, নতুন গাড়িতে পুরনো গাড়ির রেসপেক্টে কী কী এক্সট্রা ফিচার্স আছে, কোনটা শহরে চালানোর জন্য উপযুক্ত, কোন ইঞ্জিনটা, কোনটা গ্রামে চালানোর জন্য, কোনটা হাইওয়েতে চালানোর জন্য উপযুক্ত, কোনটা পাহাড়ে চালানোর জন্য উপযুক্ত, এসব নিয়ে আলোচনা করেছিলাম। তো সবাই আমাকে বললো যে টাটা কত পয়সা দিয়েছে, মানে টাটা আপনাকে কিনে নিয়েছে এসব বলছে। মানে আমি নিজেও জানি না যে আমি কখন বিক্রি হয়ে গেছি, কিন্তু টাটা আমাকে পয়সা দিয়ে দিয়েছে সেটা আমি জানি না। তো যাই হোক, তো এখানে মারুতি আমাকে পয়সা দেয়নি আর আমি বিক্রিও হয়ে যায়নি। আমি জাস্ট মারুতির যে সমস্ত প্লাস পয়েন্টগুলো আছে যেগুলো হোমওয়ার্ক করে, এবার সেই হোমওয়ার্কগুলোয় আসছি। কারণ ভিটারায় দুটো জিনিস করেছে যে জিনিসগুলো কিন্তু অন্যান্য কোম্পানিগুলো খুব একটা করে না। যেমন হচ্ছে কি যে বিওয়াইডি তো আপনি জানবেন, বিওয়াইডির যে ব্লেড ব্যাটারিটা আছে না, সেই ব্লেড ব্যাটারিটা কিন্তু এরা এলএফপি ব্যাটারি, কিন্তু সেই এলএফপি ব্যাটারিটা এরাই ভিটারা গাড়িতে লাগিয়ে দিয়েছে। এবার এই ব্লেড ব্যাটারিটা কী জিনিস সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, যেখানে বিওয়াইডি ইভি এবং টাটা মোটরসের ইভি গাড়ির মধ্যে তুলনা করেছিলাম। সেখানে ব্লেড ব্যাটারি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। সেটা যদি দেখতে চান তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এবার কথা হচ্ছে যে এটা তো এক নম্বর জিনিস যে ব্লেড ব্যাটারি, সরু সাইজের একটা ব্যাটারি যেটা ভিটারা গাড়িতে দেয়া হয়েছে। এবার 2 নম্বর জিনিসটা সেটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি এই ভিটারা গাড়িটা মানে 3 বছর চালান এবং 45,000 কিলোমিটার চালান, তারপরে আপনি যদি গাড়িটা বাইব্যাক করে দিতে চান তাহলে আপনি 60% অ্যাসিওর্ড বাইব্যাক ভ্যালু মারুতির কাছ থেকে পেয়ে যাবেন। আবার আপনি যদি 4 বছর কিংবা 60,000 কিলোমিটার চালান তাহলে কিন্তু 50% অ্যাসিওর্ড বাইব্যাক ভ্যালু মারুতির থেকে পেয়ে যাবেন। তো এই সমস্ত ফেসিলিটিগুলো দিচ্ছে মারুতি। আমি জানি যে ভিটারা গাড়িতে যে সমস্ত ফিচার্সগুলো আছে, মানে যেগুলো লোকে চোখ টাটায়, সেই ধরনের ফিচার্স হয়তো অন্যান্য কোম্পানির যে সমস্ত গাড়িগুলো আছে তাতে ফিচার্স কিছু বেশি আছে। যেহেতু এটা মারুতির গাড়ি হয়তো ফিচার্স একটু অ্যাভারেজ লাগতে পারে, কিন্তু যেহেতু এদের সার্ভিস নেটওয়ার্কটা বিশাল, তাই ভিটারা গাড়িটা ডেফিনেটলি মারুতির জন্যে একটা ভালো সেল আনবে বলেই আশা করা হচ্ছে। তো যাই হোক, এটাও হচ্ছে এক ধরনের হোমওয়ার্ক। মারুতি গাড়িটা ইনিশিয়ালি লঞ্চ করেনি, অনেক হোমওয়ার্ক করে তারপর গাড়িটা লঞ্চ করেছে এবং সেই জন্যেই এটা কিন্তু লম্বা রেসের ঘোড়া। তো যাই হোক, আজকের ভিডিওতে এগুলোই বলার ছিল যে মারুতি কী হোমওয়ার্ক করেছে, যেটার জন্য মারুতি কালকে 1 নম্বরে ছিল, আজকেও 1 নম্বরে আছে এবং ভবিষ্যতেও 5-10 বছর 1 নম্বর পজিশনেই থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।